সালাম আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া আবারও আপনাদের সাথে সরাসরি অনুষ্ঠানে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শুরুতেই জানিয়ে রাখি আজকের আলোচক হিসেবে আমাদের সাথে সমসাময়িক বিষয় এবং আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলোচ্য সূচিতে আছে সংকটের চোরাবালিতে হাবুডুবু খাওয়া ইউনূস সরকার নির্বাচন দিবে না, এরকম আওয়াজ চারদিকে। আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, ব্লিটজ পত্রিকার সম্পাদক জনাব শোয়েব চৌধুরী। শোয়েব ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো স্বাগত জানাচ্ছি। দর্শকদের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুরু করতে চাই জুলাই সনদ নিয়ে খুবই গরম গরম অবস্থা দেশের, তার মধ্যে দিয়ে নানান সংকটের আওয়াজ, নানান আভাস, নানান দিকে নানান গুঞ্জন। দেশ কি আসলে কোন সংকটে, বা ডক্টর ইউনূস কোন সংকট, সরকার কোন সংকটে আছে কিনা আপনার চোখে দেখা যাচ্ছে কি? যদি সংকটে থেকে থাকে সেটা কি ধরনের সংকটের মুখে সরকার? নিশ্চয়ই জুলাই সনদ নিয়ে একটা জটিলতা আছে, জানতে চাই জনাব শোয়েব চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ পূর্ণিয়া ভাই, এবং আপনাকে এবং আপনার এই পূর্ণিয়া ভিউ চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, ইউনূস এটা কোনো সরকার না। এটাকে অনেকে অনেক কিছু বলে, এনজিও সরকার, এনজিও গ্রাম সরকার। এটা আসলে সরকারই না। ইউনূস বাংলাদেশটাকে পরিচালিত করছে একটা ডিপার্টমেন্টাল স্টোর হিসাবে, দোকান হিসাবে। এবং কিভাবে দোকান হিসাবে, আমি একটা উদাহরণ দিচ্ছি। যে তার যে কথিত যে স্বপ্ন বালক আশিক চৌধুরী, যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসতেছে প্রতিদিনই। তো এই আশিক চৌধুরীর আপনি যদি তার লিঙ্কডইন প্রোফাইলটা দেখেন, সেখানে লেখা আছে যে চিফ মার্কেটিং অফিসার বাংলাদেশ, বাংলাদেশের মুখ্য বিপণন কর্মকর্তা। মানে ওরা বাংলাদেশ বিক্রি করতেছে। তো এটা সরকার না, এটাকে সরকার বলা যাবেই না, কোনো সংজ্ঞাতেই এটা সরকার না, এটা একটা দোকান। এখন সংকট তো আসলে মূল সংকট অন্য জায়গায়। ইউনূস 50 বছর ক্ষমতায় থাকতে চায়, মানে অনাধিকার, মৃত্যু পর্যন্ত। তো এখন যদি আপনি তাকে বলেন নির্বাচন দাও, তাহলেই তো সংকট। সংকট তো ইউনূসের, বাংলাদেশের না। কারণ বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, বা বিএনপি আসে, বা যে কেউ আসে, ওনার যে একটা দল আছে যেটা উনি করেছে, নিবন্ধন হয় নাই, ওইটার তো সারা বাংলাদেশে ভোটই পাবে না হয়তো 10 লাখ আসন, তো প্রশ্নই ওঠে না। তো যেই দলই আসবে সে তো সেই ইউনূসের কথা শুনবে না। কিন্তু ইউনূস তো এই এত সুন্দর একটা সুযোগ এত বছর পরে পেলো, যে একটা দেশ পেয়ে গেছে দোকান হিসেবে। সে তো তার বাবার কাছ থেকে দেখেছে ছোটবেলায় যে ওই স্বর্ণ ব্যবসায়ী সুদের কারবার করতো। এখন বাংলাদেশটাই তার একটা দোকান, যা ইচ্ছা তা করছে। গত 14 মাসে বাংলাদেশ থেকে $9 বিলিয়ন পাচার হয়ে গেছে। শেয়ার মার্কেট থেকে $1 লক্ষ কোটি গায়েব হয়ে গেছে। একজন কথিত সরকার প্রধান আসলে দোকানের মালিক, ম্যান পাওয়ার লাইসেন্স করে। আপনি বুঝেন তার নির্লজ্জতার লেভেলটা কোথায়। তো আসলে ইউনূসকে মানুষ কেন বিশ্বাস করলো? উনিকে যারা প্রশ্ন করেছে বলে যে উনি নাকি এই আবেদন আগে করে রেখেছেন, এটা আরো অনেক আগের আবেদন করা। দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তুর পাহাড়টা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে, শোনো যদি বিশ্বাস করবা। কিন্তু একজন মানুষের খাসলত পরিবর্তন হয়ে গেছে, বিশ্বাস করবা না। তো ইউনূস যে যখন এই গ্রামীণ ব্যাংক করলো, আপনি জানেন, আপনি সিনিয়র সাংবাদিক, সে বিশ্বকে 3 যুগ ধরে গল্প শোনালো সুফিয়া বেগমের গল্প। বললো যে সুফিয়া বেগম তার থেকে 20 টাকা ঋণ নিয়ে, ক্ষুদ্র ঋণ, বিত্তবান হয়ে দালান তুলে ফেলছে। যখন ইউনূসের জন্য এই নোবেল পুরস্কার ঘোষণা হলো 2006 সালে, আমাদের পত্রিকা রিপোর্টার পাঠালাম জোবরা গ্রামে, জীর্ণ কুটির সুফিয়া বেগমের, সেখানে উনি অনাহারে বিনা চিকিৎসায় মারা গেছেন। আর যে বিল্ডিংটাকে ইউনূস দেখাতো এটা সুফিয়া বেগমের, এটা হলো দুবাই প্রবাসী এক বাংলাদেশি, মানে ওই জোবরা গ্রামের জেবেল হোসেনের। কত বড় মিথ্যাবাদী! যখন আমরা এটা এক্সপোজ করলাম সুফিয়া বেগম, সাথে সাথে সে আর সুফিয়া বেগমের কথা কোথাও বলে না। আর এই জাদুঘর শব্দটার প্রতি আর প্যাথিক শব্দ, এই দুটার প্রতি তার বিরাট আসক্তি। সে যখন 2007 সালে নোবেল পুরস্কার নিচ্ছে, তখন বললো 12 বছরের মধ্যে সে দারিদ্রকে জাদুঘরে পাঠাবে। তো দারিদ্র কি জাদুঘরে গেছে? যায় নাই। তো সে এখন বলছে কি কলম টলম জাদুঘরে পাঠাবে। আসলে কলম টলম না, সে বাংলাদেশকেই জাদুঘরে পাঠিয়ে দিবে। এই দেশে যা সম্পদ আছে, সম্ভাবনা আছে, সব বিক্রি করে বাংলাদেশকে একটি পরিত্যক্ত শ্মশান বানিয়ে এটাকে জাদুঘরে পাঠাবে। আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে ইউনূস নামে এক দানবের কবলে পড়েছিল বাংলাদেশ। সেই দানব একটা দেশ
একটা সম্ভাবনাময় দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এটাই হলো তার উদ্দেশ্য। নির্বাচন তো সে দিবে না, কেন দিবে না ব্যাখ্যা করলাম, যে সে তো এই দোকানের মালিকানা ছাড়বে না ভাই। তো মালিকানা এত লাভের ব্যবসা, সে ছাড়বে কেন? সে তো বিজনেসম্যান। তো কাজেই এখানে নির্বাচনের আশা না করে আমার মনে হয় অন্য কথা আমরা বলি, নির্বাচন সে দিবে না। সবাই জুলাই সনদ নিয়ে দেখছেন নাটকের পরে নাটক করছে, জিনিসটাই আসলে কি? আর হচ্ছে যে সবশেষ আপনার চোখে কি পড়ছে, সনদ নিয়ে আসলে কি ঘটছে? দেখুন, ওই যে আবার বললাম যে জুলাই সনদ, এটা সেটা, সংবিধান বাতিল, সবই হলো টালবাহানা, নির্বাচন না করার টালবাহানা, নির্বাচনটাকে বানচাল করার টালবাহানা। নির্বাচন সে করবে না, কারণ তো বললাম, নির্বাচন করলে জামাত আসুক, বিএনপি আসুক, যে ইচ্ছা সে আসুক, সে তার ইউনুসের কথা শুনবে না। তো সে তো বাংলাদেশ নামক দোকানের প্রোপ্রাইটার, সে তারই মালিকানা ছাড়বে কেন? কাজেই এই সমস্ত সনদ টনদ এটা সেটা, তারপরে সশস্ত্র বাহিনীর সঙ্গে যে একটা হ্যাড অন কলিউশন, মুখোমুখি একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে চলে গেছে, 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আপনি জানেন। তো এই সমস্ত কিছু মিলিয়ে সে কি করলো? আগে পুলিশকে ধ্বংস করলো, পুলিশের বিরুদ্ধে তো এই ধরনের মামলা আনলো। এখন আপনার একটা অনুষ্ঠান একটু আগে শুনছিলাম, যেটা আপনি বলছিলেন যে জাতিসংঘ থেকে বাংলাদেশের পুলিশকে ফেরত পাঠানো হচ্ছে ফান্ডের অভাবে। আসলে ফান্ডের অভাবে না, বাংলাদেশের পুলিশের ব্র্যান্ডিংটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যেই দেশের পুলিশ, ওরা বলে যে এই দেশের পুলিশ নাকি মানুষকে মারছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করছে, তো পুলিশকে ফ্লাইওভারে ঝুলাই রাখা হয়েছে। তো যেই দেশের পুলিশকে ওদের জনগণ ফ্লাইওভারে ঝুলাই রাখে, সেই দেশের পুলিশকে জাতিসংঘ শান্তি মিশন রাখবে কেন? আজকে পুলিশকে ফেরত পাঠানো হয়েছে, কালকে আর্মিকে ফেরত পাঠানো হবে, আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন যেগুলো বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনে, সেগুলাকে ধ্বংস করে দিয়ে উনি একে একে এক একজন লুটেরাকে ওই সমস্ত দায়িত্বে বসানোর মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে। উনি বাংলাদেশ আর্মিকে ডিসব্যান্ডেল করে ইসলামিক রেভলিউশনারি আর্মি করতে চাচ্ছে ইরানি কায়দায়। উনার খায়েশ হলো খোমেনি হওয়ার, আয়াতুল্লাহ খোমেনি, ইরানের মতো ওইটা উনি হবে। বিপ্লবী সরকার যখন করবে, আপনি যে বলছেন জুলাই সনদ, বিপ্লবী সরকার, ওটা করলেই আর নির্বাচনের কোনো সুযোগ নেই। কারণ বিপ্লবী সরকার করলে উনি বিপ্লবী সরকারের প্রধান, রাষ্ট্রপতির চাকরি নাই, সেনা প্রধানের চাকরি নাই, সাংবিধানিক কোনো পদে কারো চাকরি নেই, সবখানে তখন ওনার লোকজন বসে যাবে, এবং উনি ওই যে বললো যে মৃত্যুর আগ পর্যন্ত উনি বাংলাদেশের সুলতান বনে যাবে। এই হলো তার উদ্দেশ্য, কুমতলব। এই লোকটার কবলে বাংলাদেশ পড়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছা। ইউনূস সরকারের লোকজন এক্সিট চায় বলে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পত্রিকায় এই ইউনূসের অপকর্ম একদম প্রমাণাদি সহ পাবলিশ করেছি, যে সে যে একটা প্রতারক, ফ্রড। এবং আজকে বাংলাদেশের মানুষ বুঝতেছে যে সে কত বড় একটা ভয়ঙ্কর লোক। যে বাংলাদেশে তো আরো নির্বাচন হয়েছে অতীতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আপনি জানেন, আমরা জানি। এরকম কি হয়েছে কখনো যে কোনো সরকার কি চেয়েছে যে নির্বাচন না হোক? হয়তো 1/11 পরবর্তী সরকারটা 2 বছর ছিল, কিন্তু তারাও তো নির্বাচন দিয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা তো তারা করে নাই, বা নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেনি। তো এখন নির্বাচন পূর্ণিয়া ভাই হবে না। বাংলাদেশ একটা কালো খাদে, মানে ব্ল্যাক হোলে পড়ে গেছে। এই ব্ল্যাক হোল থেকে উদ্ধার করতে হলে এই দানবের কবল থেকে দেশকে আগে মুক্ত করতে হবে। আমি যদি একটু যোগ করি সে আপনার সাথে, যেমন উনি যখনই নির্বাচনের কথা বলেন, ওনার প্রেস সচিব যখনই বলেন, তখন সাথে একটা যোগ করেন। প্রেস সচিব বলেছেন যে সারা পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচন ফেরানোর। উনি গতকালকে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, দেশের বাইরে গেলেও হবেই, সাথে একটা প্রত্যয় যোগ করেন খুব জোরের সাথে। এইটার কি আলাদা কোনো মহত্ব আছে মনে হয়? নির্বাচন হবে, ওই যে আপনি বললেন যে এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা দেখেছি, ওনাদের তো এত প্রত্যয় যোগ করতে হয়নি। এমন কি বাধার পাহাড় যে উনি চাইলে পরে নির্বাচনটা নাও হতে পারে? উনি ভাই নির্বাচন হবে এই যে তাহলে নির্বাচনের তারিখটা কবে বলতেছে? তারিখটা আমরা জানি? কেউ জানি না। কখনো বলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, আবার এখন শুনছি বলে ফেব্রুয়ারির প্রথমার্ধে, 15 তারিখের মধ্যে। তারপর বলে রোজা চলে আসছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই নির্বাচন। ওরা ইউনুস খুব ভালো করে জানে নির্বাচন সে দিবে না। আর আপনি যে বলছেন যে এটা কেন বলছে বারবার, এটাই তো তার কাজ। সে তো এই যে বললাম যে সুফিয়া বেগম দেখিয়ে দুনিয়ার সব দেশ থেকে কোটি কোটি ডলার এনেছে। এখন সে নির্বাচনের একটা মূলা এটা ঝুলিয়ে আসলে বিএনপিকে এবং জামাতকে এবং সব দলকে ওই সেই জুলাই
সনদে স্বাক্ষর করাবে। আর জুলাই সনদে স্বাক্ষর করার পর বিপ্লবী সরকার এটা করাবে। করালে তো বিপ্লবী সরকার তা নির্বাচন করবে না, বিপ্লবী সরকার তো সরকার, সেই সরকারের প্রধান হলো মোহাম্মদ ইউনূস। তখন বিএনপি আর এই জামাতে ইসলামী সহ যারা এখন ইউনূসের পিছনে বসে আছে একদম এইভাবে করজোরে নির্বাচন দিবে হুজুর, তাদেরকে সুন্দরবন গিয়ে কাঁদতে হবে, আর কোনো উপায় নেই। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি শোয়েব ভাই, আমি জানি না আপনার কাছ থেকে কতটুকু পাবো। আমার কাছে হঠাৎ একটা সন্দেহ, এই যে হঠাৎ করে এনসিপির ওরা বলছে উপদেষ্টাদের এক্সিট ওদের সবাই একদম নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যরা বলছে, এনসিপি সরকার তো প্রায় একই বলা যায়। তাদের মধ্যে এই যে গতকাল কেউ ঐক্যমত্য কমিশনের আগে নাহিদ ইসলামকে নিয়ে মিটিং করতে হলো ডক্টর ইউনূসের, উনি পদত্যাগ করবেন এই কথাটাও আগে নাহিদ ইসলামকে বলতে হচ্ছে। তোমাদের মধ্যে খুব একটা ফারাক থাকার কথা তো। এই যে আমরা যে খুব লাফালাফি করছি যে এনসিপি সাংঘাতিক, হঠাৎ করে সাধু দল তারা বলছে উপদেষ্টারা আখের গোছাচ্ছে, এনসিপি তাহলে খুব ভালো মানুষ, তারা খুব ভালো রাজনৈতিক দল। তো হঠাৎ আমার মনে প্রশ্ন, যেটার পিছনে কি আর কোনো খেলা আছে মনে হয়? হঠাৎ এইরকম একটা আওয়াজ ছেড়ে দেওয়া, অনেকটা ওই যে পদত্যাগ করিব এই টাইপের মতন কোনো ঘটনা, আপনার কি কোনো সন্দেহ হয় কিনা? এবং আমি এক্সিট বিষয়টা আপনি কতটুকু পর্যবেক্ষণ করেছেন একটু জানতে চাই। দেখুন, এই যে দলটার কথা বললেন যেটা নিবন্ধন নাই এখন পর্যন্ত, তো আপনি যদি বাংলাদেশে অনেক অ্যামেনিয়াম কোম্পানি ছিল ফটকাবাজি, ওরা কিন্তু বাজারে কিছু এজেন্ট নামায় দিত নানান কথা বলার জন্য। তো ওইটা হলো সেই ইউনুসের ফটকাবাজি মিশনের এজেন্ট, আর কিছু না। আর আপনি যে এক্সিট বলছেন বা অনেকেই বলছে সেফ এক্সিট, এটা সেটা সেফ এক্সিট কে দিবে ওনাকে? উনি কোথায় যাবে সেফ এক্সিট নিয়ে? মানে আপনাকে তো সেফ এক্সিট করতে হলে আকাশসীমা পার হয়ে যেতে হবে, তাই না? তো যখন আপনার সেফ এক্সিট করার সময় আসবে, উপনীত হবে দরজার কাছে, তখন আপনার জন্য তো ওই আকাশটা বন্ধ করে দিবে পাশের দেশ। আর আপনার আরেকটা যে রাস্তা ছিল এই মিয়ানমার বর্ডার দিয়ে, সেটা তো আরাকান আর্মি, আপনি যাবেনটা কোথায়? হয়তো সেফ এক্সিটের জন্য ওনারা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে, পরে সাঁতার কাটতে থাকবে, তারপরেও আবার গভীর সমুদ্রে গেলে ইন্ডিয়ান নেভি ধরবে, অন্যান্য দেশের নেভি ধরবে। ওনাদের আর কোনো এক্সিট নাই। ওনারা বুঝতেছেন না, ঠিক ইঁদুরকে যেভাবে খাঁচায় আটকে দেওয়া হয় ফাঁদে, ওনারা কিন্তু ইঁদুর ধরার ফাঁদে আটকে গেছে। আজকে হয়তো আমরা সাফার করছি জাতি হিসেবে, কিন্তু ওনারা ওনাদের অজান্তেই বিরাট এক ফাঁদের মধ্যে আটকা পড়েছে। এই ফাঁদ থেকে ওনাদের মুক্তি নাই। এবং যেহেতু মোহাম্মদ ইউনূসের যে আকাঙ্ক্ষা যে উনি আজীবন ক্ষমতায় থাকবেন, হ্যাঁ উনি আজীবন ক্ষমতায় থাকবেন, মানে জীবন তো আসলে এটা কোনো গ্যারান্টি নাই যে আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, 1 ঘন্টা পরে আমি না থাকতে পারি পৃথিবীতে, আপনিও না থাকতে পারেন। তো ওনার জীবনের যেখানে শেষ হবে সেখানে তো উনি আজীবনই ক্ষমতায় থাকবেন। তো এটাই ওনার স্বপ্ন, হয়তো বাস্তবায়িত হবে, উনি আজীবন ক্ষমতায় থাকবেন। জীবনটা কতদিন সেটা তো আমি জানি না, আপনিও জানেন না। তবে ওনার যে দোকানের অবস্থা এখন, ওরা লাইফ সাপোর্টে, ভেন্টিলেটর লাগানো, অক্সিজেন যে নতুন করে দিবেন সে অক্সিজেনটাও নাই, অক্সিজেন একেবারেই নাই। কাজেই আমি এখন আর ওনাদের যে সময় সেটা 15 দিন 1 মাস এরকম দেখতেছি না। অক্টোবর মাসেই ওনাদের হয়তো ভেন্টিলেটর খুলে নিতে হবে, কারণ অক্সিজেন তো নাই। অনেকেই এই অনেক রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক তারা এই পূর্বাভাসটা দেওয়ার চেষ্টা করেছেন অনেক আগে থেকেই যে অক্টোবর মাসটা খুব সিগনিফিকেন্ট। আমি সেভাবে আর দুইটা বিষয় একটু মতামত জানতে চাবো। আমি খুবই স্পর্শকাতর বিষয়, এবং স্পর্শকাতর ইন এ সেন্স সবাই জানে, সবাই বুঝে, কেউ কিছু বলে না। ওই যে 5 আগস্টে 1000 অস্ত্র প্রায়, এগুলো এখনো লাপাত্তা, পুরস্কার ঘোষণা করেও সেগুলো উদ্ধার হলো না। সেগুলো মাঠে থাকা, এগুলো তো এমন না যে দেশের বাইরে বা ভ্যানিশ হয়ে গেছে, এগুলো মাঠে থাকা পুলিশ বাহিনীর অবস্থা, এইসবের মধ্যে দিয়ে একটা নির্বাচনের স্বপ্ন এবং মহা উৎসবের নির্বাচনের স্বপ্ন, আমি ধরেই নিলাম যদি উনি নির্বাচন করেনও ফেব্রুয়ারিতে, তাহলে সেটা কতটা টাফ। আর এই অস্ত্র কোথায়? কেন আমাদের এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ সবাই ফিল্ডে, কিন্তু কোনো ট্রেস কোথাও বেরোচ্ছে না, এত অস্ত্র? এই বিষয়টা একটু আপনার নজরে আনতে চাই। আরো ভাই তো দেখুন, অন্যান্য বলে, ওই পুলিশের হারানো গুলো ছাড়াও তো কত স্নাইপার নিয়ে কথা হয়, এটা নিয়ে কথা হয়, সেটা নিয়ে কথা হয়। এগুলো কি একটা সাংঘাতিক অ্যালার্মিং না দেশের ভবিষ্যতের জন্য? দেখুন, অস্ত্র উদ্ধার করার জন্য উনি যদি পুরস্কার ঘোষণা করে থাকে, তাহলে অস্ত্র উদ্ধার করবে কে? পুলিশ। তো আমাদের পুলিশের যে একটা চরিত্র আমরা জানি, একদম গত 54 বছর ধরে, বিগত সরকারের 15 বছরে পুলিশের যে এক দানবীয় রূপ,
একে ধরতো তাকে ধরতো, মিথ্যা মামলা দিত সবাইকে গণহারে। এর আগের সরকারও একই অবস্থা, তার আগের সরকারও একই অবস্থা। তো এখন তো পুলিশ আরেকটু বেশি দানব হয়ে গেছে, হাজার হাজার মামলা, মিথ্যা মামলা। তো এই পুলিশ তো অস্ত্র উদ্ধারে আগ্রহী হবে না। তারা এখন চাইতেছে যে এরকম একটা দোকান ক্ষমতায় থাকুক, যেই দোকানের আসলে কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই এবং তারা সবাই টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত। আপনি অস্ত্রের কথা বলছেন, দেখুন 700 জঙ্গি এবং সন্ত্রাসী জেল ভেঙে চলে গেছে। আপনি কি কোথাও দেখেছেন এদের কাউকে ধরার জন্য কোনো বিজ্ঞপ্তি বা কোনো উদ্যোগ? বা এই যে 700 জঙ্গি পালিয়ে গেল, তা আমাদের পুলিশের তো ওয়েবসাইট আছে, সেখানে কি ওয়ান্টেড লিস্টে এদের ছবি আছে, তালিকা আছে, নাম আছে? কিছু নাই। এদের তো ছবি, তালিকা, নাম সব কারাগারের রেজিস্টারই আছে। তার মানে এদেরকে তো ওরা ধরবে না। আর নির্বাচন হলে এরা হুমকি কিনা, নির্বাচন তো হবে না, যদি হইতো তো হুমকি, তো নির্বাচনটাকে বানচাল করার জন্য এটাও একটা এলিমেন্ট। কিন্তু আমি আবারও বলছি যে আমরা আসলে নির্বাচনের কথা না ভাবি, নির্বাচনের কোনো চিন্তাই ইউনূসের মাথায় নাই। সে ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় শেষ দিন পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, এখানে নির্বাচন হবে না। আমি শোয়েব ভাই দুটা আপনার অনুমতিক্রমে দুটা কমেন্ট একটু নিয়ে নিই। আমরা অসংখ্য দর্শক কমেন্ট করেছেন, অসংখ্য, সবগুলো তো পড়া সম্ভব না। দেশ ধ্বংসের জন্য যদি সরি দেশ ধ্বংসের জন্য যদি কথিত বিপ্লবী সরকার গঠন করা হলে মেয় মেয় করা বিএনপির জন্য উচিত শিক্ষা হবে। তার আগে বলছেন, রাইট বলেছেন আপনি, তার আগে আরেকজন তিনিও সম্মতি জানিয়েছেন এই দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই, হয়তো তিনি আওয়ামী লীগ সমর্থক বা শেখ হাসিনার সমর্থক। তারপর আরো বেশ কিছু কমেন্ট আছে, তার মধ্যে একটি দেখতে পাচ্ছি, আমি বিগত 15 বছর যাবৎ জার্মানিতে থাকি, আমার নামেও 3টা হত্যা মামলা করেছে জামাত বিএনপি, এটা কেন হলো এই বিষয়ে কিছু বলুন, আমি আওয়ামী লীগের কর্মী। তিনি অবশ্য আনুষ্ঠানিকভাবে তার পরিচয় দিয়ে বলেছেন। আমি যে প্রসঙ্গটা এখন যেতে চাই শোয়েব ভাই, সেটা হলো আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা আমরা যে যা শিক্ষা নিয়ে বড় হয়েছি ছোটবেলা থেকে, আমার আপনার জেনারেশন মেবি কাছাকাছি জেনারেশন, যে আমাদের সেনাবাহিনীকে আমরা, ধরেন কোনো পাড়া মহল্লে আমার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব পরিচিত সেনা সদস্য যদি কিছু একটু এক্সট্রিম আচরণ করে সামাজিক কোনো পর্যায়ে, আমরা এটা ওভারলুক করি। আমরা ওভারলুক করি যে না, ঠিক আছে উনি সেনাবাহিনী। এবং আমাদের সেনাবাহিনী, আমি সবসময় বলি যে হেঁটে গেলেও মানুষ একটা সম্মানের তটস্থ ভাব তার মধ্যে তৈরি হয়। সেই সেনাবাহিনী নিয়ে এই গত 1 বছর যেই ধরনের কথাবার্তা আমি শুনেছি, সেটা আমার এই জীবনে মনে পড়ে না। এটা এর আগে বহু ঘটনা ঘটেছে। 75 আওয়ামী লীগের জন্য যদি বলি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, আওয়ামী লীগের জন্য সেনাবাহিনীর প্রতি সাংঘাতিক একটা আক্রোশের জন্ম তৈরি হয়েছে। সেই সময়গুলো আমরা জানি না, কিন্তু এর পরবর্তীতে এরশাদ শাসনের সময় আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা মাঠে ছিলাম, সে কৈশোর বয়সে আমরা সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের আপত্তিকর কথা বলিনি। তারপরও নানান সময় সেনাবাহিনী প্রসঙ্গ উঠেছে, এইসব আপত্তিকর কথাবার্তা উঠেনি, আপত্তিকর স্টেপ কোন সরকারকে বা বিতর্কিত কোন স্টেপ কোন সরকারকে নিতে দেখিনি। কি অবস্থা এখন? গতকালকে বিএনপির সালাউদ্দিন সাহেব যেই সাবধানটা করলেন প্রধান উপদেষ্টাকে, আসলে কি ইঙ্গিত করছেন সালাউদ্দিন আহমেদ, এইটুকু জেনে আজকের মতো বিদায় নিতে চাই। জনাব শোয়েব চৌধুরী, সম্পাদক বীজ পত্রিকা। জি শোয়েব ভাই। দেখুন, সশস্ত্র বাহিনীকে নিয়ে যা কিছু হচ্ছে, প্রথমত সশস্ত্র বাহিনীকে তো আমরা, আপনি যেটা বললেন, একটা শ্রদ্ধার জায়গায় রাখি, তারা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু আমি সশস্ত্র বাহিনীরও দোষ দেখতেছি। যখন 32 নম্বর ভাঙা হলো, তখন এই সশস্ত্র বাহিনী চুপ করে থাকলো কেন? তারা ওখানে গিয়েও ফিরে আসলো কেন? বা গোপালগঞ্জের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের উপর প্রকাশ্যে গুলি চালালো কেন? তো সশস্ত্র বাহিনী আজকে যে পরিণতিতে তারা ফেস করছে, এটার জন্য তারাই দায়ী। গত 14 মাসে তারা দেখেন, ওয়াকারুজ্জামান সাহেব 5ই অগস্ট জাতিকে বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে। জাতি তো ওনার উপর আস্থা রেখেছে, ইউনূসের উপর না। তাহলে জাতিতে ধ্বংস হয়ে যাচ্ছে, 50 লক্ষ লোক কর্মহীন। আপনি জানেন মধ্যবিত্তদেরই কষ্ট হচ্ছে চলতে। তো ওয়াকারুজ্জামান সাহেব কি করছেন? উনি কিছু করছেন? করতে পারছেন? করেন নাই। বরঞ্চ উনি তো 32 নম্বর ভাঙতে দিয়েছেন। আমি বলবো উনি তো গোপালগঞ্জে ওনার লোক পাঠিয়েছেন কুলি করার জন্য। তাহলে এই যে অপরাধগুলো আপনারা করলেন মানুষের সাথে, মানুষের বদুয়া নিলেন, অভিশাপ নিলেন, সেটার কারণে আজকে এই পরিণতি। এখন যদি সশস্ত্র বাহিনীর বোধোদয় হয়, ওনারা যদি বুঝেন যে 5ই অগাস্টের পর 8ই অগাস্ট ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে ওনারা ভুল করেছেন, তাহলে ওনাদেরকে সেই ভুল সংশোধন করতে হবে, ইউনূসের হাত থেকে ক্ষমতা নিয়ে নিতে হবে, নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে
নিরপেক্ষ নির্দলীয়, সে তাদের হাতে ক্ষমতা দিতে হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য। নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, কোনো দলকে বাদ দেওয়া যাবে না, সব দল অংশগ্রহণ করবে। আমি বাংলাদেশের ভোটার, আপনি বাংলাদেশের ভোটার, আমরা যদি কাউকে ভোট দিই, সেটা চোর হোক ডাকাত হোক, আর সে যদি ভোটে জিতে, তাহলে এটা জনগণ চাইছে, জনগণের প্রত্যাশা। একটা জিনিস এনশিওর করতে হবে, এবার যেন যেদিন ভোট হবে বাংলাদেশে, ইউনূসের অধীনে না, ভবিষ্যতে আমাদের ভোট যেন আমরা দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শোয়েব চৌধুরী, এডিটর ব্লিচ। আমি ব্লিচ পত্রিকার আমাদের সঙ্গে এই প্রথম শোতে আমাদের দর্শকরা আরো অনেক কমেন্ট করেছেন। শুধু দর্শক আপনাদের সমস্ত কমেন্টের আমাদের পক্ষে উত্তর দেয় এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, সময় সম্বন্ধে শোয়েব ভাই আপনাকে থ্যাংকস এ লট। আমাদের দর্শকদের সময় দিয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতেও আপনার মূল্যবান বিশ্লেষণ আমার দর্শকরা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।